একদিনের জন্য দীঘা ঘুরতে যাচ্ছি, সেই গল্পটাই থাকবে আজকের ব্লগে। এখন দীঘায় কিন্তু নতুন চমক জগন্নাথ মন্দির। হ্যালো ভিউয়ার্স এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মিতাস ডায়েরি। আজকে চললাম দীঘা, কারণ হচ্ছে জগন্নাথ দেবের দর্শন করতে। 30শে এপ্রিল এটা ইনগ্রেট হয়েছে, আর আজকে 7th মে আমরা যাচ্ছি দীঘা। তো 7 দিনের মধ্যে মনে হয় ভিড়টা একটু কমবে, সেই আশাতেই যাচ্ছি। প্রথম দিকে যাইনি ভিড়ের কারণে, আর প্রতিবারের মতনই আমরা দীঘা ঘুরতে যাই সবসময় উইকডেজেই, চেষ্টা করি উইকডেজেই যাওয়ার, কারণ ভিড়টা তখন কম থাকে। তো আশা করছি এবারেও ভিড়টা কমই পাবো। আবার একবার বলে রাখি, দীঘার ডিস্টেন্স কলকাতার থেকে 180 কিলোমিটার। আমরা সকাল 6:30টায় রওনা দিলাম, তো মাঝে কোথাও একটু ব্রেকফাস্ট করব, তারপর একদম ডাইরেক্ট দীঘাতেই যাব। NH-16 একদম সোজা চলে যাচ্ছে কোলাঘাট। কোলাঘাট থেকে আমরা নেব বাদিক। কোলাঘাটের আগেও প্রচুর খাবার দোকান এখানে। আর এটা হচ্ছে কোলাঘাট রেল ব্রিজ, যেটা রূপনারায়ণ নদীর ওপর দিয়ে যাচ্ছে। আর এই আমরা বাদিক নিয়ে নিলাম। এখান থেকে 5-6 কিলোমিটার পরেই এই রেস্টুরেন্টটা দেখতে পেলাম, শেরে বেঙ্গল। আজকে এখানেই ব্রেকফাস্ট করব। এই শেরে বেঙ্গল হোটেল, এখান থেকে এখন ব্রেকফাস্টটা করে নেব। আচ্ছা, এখানে নিচে বললো এসি আছে, তো এখানেই যাই। আচ্ছা, মশালা ধোসা এখানকার অনেকটাই বড় সাইজ। আর এই নিলাম কচুরি, এখানে সাথে ছোলার একটা তরকারি আছে, আর লঙ্কা, পেঁয়াজ, আচার সব সার্ভ করে দিচ্ছে। আর এই এখানকার চা শুনেছি খুব ভালো, এটা খেয়ে দেখতে হবে কেমন। চাটা কিন্তু বেশ ভালো। ব্রেকফাস্টটা করে রওনা দিয়ে দিলাম। তো এখন নন্দকুমার আসবে, সেখান থেকে আমরা রাইট সাইড নেব। এই চলে এসেছি আমরা নন্দকুমার। নন্দকুমারের গোলাম্বার থেকে আমরা ডান দিক নিয়ে নেব। কনটাই ছাড়িয়ে চলে এসেছি, আর 50-55 কিলোমিটার মতন দীঘা। তো এখন দীঘায় গিয়ে কোথায় থাকবো সেটা কিন্তু এখন আমরা ডিসাইড করিনি। জোন বাই দ্য পার্ক যেই হোটেলটা হয়েছে এখন দীঘায় নতুন, সেটাতে থাকার ইচ্ছে আছে, কিন্তু খালি পাবো কিনা সেটা একটা ব্যাপার। তো সবার প্রথম ওখানেই যাব, তারপরে যদি খালি না পাই তাহলে অন্য কোথাও যাব। আমরা হোটেল কোনোবারই বুক করে আসি না, এবারেও তাই করেছি। আর এই এখন আমরা চলে এসেছি কোকোনাট পয়েন্ট। এখানে প্রচুর ডাব নিয়ে দাঁড়িয়ে থাকে, স্টল লাগানো, ছোট ছোট। ডাব খেতে নেমে গেছি। দারুণ। এবারে আবার রওনা দিলাম দীঘার উদ্দেশ্যে। রাস্তার কন্ডিশন দেখুন, কি সুন্দরই না রাস্তা। রাস্তায় আজ প্রচন্ড জ্যাম। 11টা বেজে গেছে, এখনো দেখাচ্ছে 10 কিলোমিটার। আর এই আমরা চলে এসেছি দীঘা গেটের একদমই কাছে। দীঘা গেট পার করেই 1.5-2 কিলোমিটার যাওয়ার পরেই ওল্ড দীঘা সি বিচটা পড়বে। পুরো রাস্তা জুড়েই কিন্তু দেখছি খুব সুন্দর সাজিয়েছে। জগন্নাথ দেবের প্রচুর ছবি দেখতে পাচ্ছি রাস্তায়। এটাই হচ্ছে ওল্ড দীঘা সি বিচ, আর এখান থেকে আমরা ঘুরে যাচ্ছি।
এখানে এবারে কেএফসিরও একটা দোকান দেখতে পাচ্ছি, আর এই সাথে হচ্ছে পার্কিংটা। ম্যাপে কিন্তু এই জগন্নাথ মন্দিরের জায়গাটা পুরো রোড ক্লোজার দেখাচ্ছে, একটু ঘুরিয়ে দিচ্ছে ওই হোটেলে যাওয়ার জন্য, তো আমরা একটু ঘুরেই যাব। আর এই সামনে দেখুন পুরো রাস্তাটা লাইট দিয়ে সাজানো, মানে যখন ইনঅগ্রেশন হয়েছে নো ডাউট ভীষণ ভালো। আজকে রাত্রেও হয়তো লাইটটা জ্বলবে, যদি জ্বলে সেটাও শেয়ার করব। মানে খুবই সুন্দর লাগছে। টিভিতে দেখেছিলাম, তবে নিজের চোখে দেখতে একটা আলাদাই অনুভূতি। পুরো রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই সুন্দর। চওড়া তো হয়েছেই, আর মানে খুবই সুন্দর লাগছে। এই দ্বারের নাম রেখেছে চৈতন্য দ্বার, আর মন্দিরের একদম কাছে দীঘার জগন্নাথ মন্দিরের চূড়াটা একটু দেখতে পাচ্ছি। আর রাস্তার উপরেই দেখুন একটি বড় গেট। তো ও মা গো, ও দারুণ দারুণ ভিউ। প্রথম দেখছি জগন্নাথ মন্দির কমপ্লিট হওয়ার পরে, মানে কি যে লাগছে সুন্দর, ভীষণ ভালো লাগছে। মানে এখন কখন আসবো সেই জন্য পুরো এক্সাইটেড হয়ে আছি। তবে আগে হোটেলটা খুঁজে নিই। আচ্ছা, রাস্তা কিন্তু দেখছি বন্ধ নয়, যেটা গুগল ম্যাপে দেখাচ্ছিল বন্ধ। সম্ভবত ভিড় থাকলে মনে হয় ওটা ঘুরিয়ে দিচ্ছে। তো এখন যেহেতু রাস্তা খোলা, আমরা সোজা বেরিয়ে যাচ্ছি, নাহলে ঘুরিয়ে দিত। আর রাস্তার বাঁদিকে একটা সুন্দর পার্ক। দীঘা স্টেশনটা পার করে আমরা নিউ দীঘার দিকে এগিয়ে যাচ্ছি। এখন এদিকে প্রচুর হোটেলের অপশন তো প্রচুর প্রচুর। এখানে এখন নতুন নতুন অনেক হোটেল হয়েছে, আর বেশ সুন্দর সুন্দর হোটেল। এটা হচ্ছে নিউ দীঘার জাহাজ বাড়ি, এটাকেও পার করে চলে যাচ্ছি। আর এই দেখুন এদিকেও প্রচুর হোটেল, আর সবকটা হোটেলই কিন্তু দারুণ দেখতে করেছে। আরো অনেক নতুন নতুন হোটেল তৈরি হচ্ছে। এটা হচ্ছে দীঘার সায়েন্স সিটি, এটাকেও পেরিয়ে আমরা চলে যাচ্ছি। এখান থেকে 300 মিটার আরও দেখাচ্ছে। আমরা এখন যেদিকে যাচ্ছি সেদিকটা উড়িষ্যা। নিউ দীঘা সি বিচটা কিন্তু আমার পেছনে ছেড়ে এসেছি। যেহেতু আমরা এই হোটেলটাই আগে ট্রাই করব বলে এদিকটা এগিয়ে গেলাম, নাহলে নিউ দীঘা সি বিচের ওপরেই থাকতাম। তো আগে এই হোটেলটাই দেখব, যদি না পাই তাহলে আবার ফিরে গিয়ে নিউ দীঘা সি বিচে উঠব। এটাই হচ্ছে জোন বাই দ্য পার্কের এক্সিট গেট। আর এই সোজা দেখুন লেখা আছে দীঘাশ্রী। এটা কিন্তু দীঘার কনভেনশন সেন্টারের ক্যাম্পাসের মধ্যেই। আগে কনভেনশন সেন্টারটা পড়বে, তার পেছনে হচ্ছে এই হোটেলটা। আর আমরা এখান দিয়ে ঢুকে যাব, এটাই এন্ট্রি গেট। গেটটা খুলে দিল, এই হোটেল অ্যারো দেওয়া আছে, এই রাস্তাটা ধরে চলে যাব। আর এই যে সামনেই হোটেল জোন বাই দ্য পার্ক, এটা আমাদের কলকাতার যে পার্ক হোটেল তারই আর একটা ব্রাঞ্চ। এই যে পার্কিং, এদিকে গাড়ি কয়েকটা রাখা আছে। একদম এক্সিট গেটের পাশ থেকেই বেরোলাম, মানে এখানটাতেই পার্কিং। হোটেলের লবি দারুণ সুন্দর, আর এই সাথেই এখানে দেখতে পাচ্ছি ওনাদের রেস্টুরেন্টটাও। আজকে যা বললাম উইকডেজ, তো রুম পাওয়া গেছে। তো আমরা সুইমিং পুল ফেসিংটাই চাইছি, তো অ্যাভেলেবেল আছে। আসার সাথে সাথে ওয়েলকাম ড্রিঙ্ক। এই হোটেলের রুম ট্যুর আমি দিয়েছি আগের একটা ভিডিওতে, আপনারা পুরো ডিটেলস জানতে চাইলে ওই ভিডিওটা দেখতে পারেন। এই ভিডিওতে আমি অল্প করে দেখিয়ে দিচ্ছি রুমটা কেমন। আচ্ছা, এবারে আরও আসছি, এবারে বেডের দিকে যাই। তো তার মধ্যে সবচেয়ে ভালো জায়গাটা আমার এখানে লাগলো। এটাও দেখুন কি কালারফুল ব্যাপারটা, ওই কেন টাইপের জিনিস দিয়ে এখানটা করা, আর এখানে কিন্তু দারুণ ফটোশ্যুট হবে। এবারে আসুন বিছানাটা দেখাই। এটা ডাবল বেড,
এখানে কিন্তু 3 জনও শুতে পারে। এর ডেকোরেশনটা আমার খুব ভালো লেগেছে, এই প্যাডিংটা, বেড প্যাডিংটাও খুব ভালো, আর ওয়ালপেপারটাও এখানে দারুণ সুন্দর। মানে টোটাল ব্যাপারটাই ভীষণ ব্রাইট করেছে। একটা টিভি আছে, আর আগে যেরকম বললাম আজকে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে, আমাদের ইন্ডিয়ার জন্য ভীষণই গর্বের ব্যাপার, সেই নিউজই চলছে সব জায়গায়, সেই নিউজ। আচ্ছা, এখানে একটা বসে থাকার জায়গা, আর মেন জায়গা আচ্ছা এই পর্দাটা খুলছি, আর এখানকার ভিউটা একবার দেখে যান। একদম পুল ফেসিং। অনেকেই নেমেছে, আমরাও ভাবছি নেমে যাব এখন, আর 4টের সময় জগন্নাথ মন্দির খুলবে, সেই সময় যাব। এখন প্রায় 1টা, একদম পরিষ্কার টলটলে জল, খুব সুন্দর। রাত্রিবেলা মনে হয় ওখানে ডিজে চলে, কারণ সাউন্ড বক্স দেখতে পাচ্ছি রাখা, বসে থাকারও জায়গা। তো এইটা এনজয় করার জন্য পুরো সারাদিন এখানে থাকলে কিন্তু দারুণ হবে। আর মেন রাস্তাটা আমি একটু দেখিয়ে দিই, এখান দিয়ে কয়েকটা গাড়ি যাচ্ছে, হয়তো আপনারা বুঝতে পাচ্ছেন। এটাই হচ্ছে দীঘার মেন রোডটা। এই রাইট সাইডে চলে যাচ্ছে উড়িষ্যা, আর বাঁদিকে হচ্ছে কলকাতা। আচ্ছা, এবার ওয়াশরুমটা শেয়ার করি, তার আগেই দেখাই দরজায় এখানে একটা মিরর, ড্রেসিং মিরর। আর এই আসলাম ওয়াশরুমে। এখানটা কিন্তু বেশ বড় জায়গা, প্রচুর জিনিস দেওয়া আছে, টুথব্রাশ, মানে যা যা থাকে টয়লেটরি যে জিনিসগুলো এখানে, রেজার, আর সে বাদে বেসিন, আয়না, টাওয়েল, সাবান, হেয়ার ড্রায়ার আছে একটা, আর আয়নাটাও বেশ সুন্দর। এখানে কমোড, আর এই দিকটা হচ্ছে স্নানের এরিয়া, ওয়েট এরিয়াটা এখানে কি করে খুলবো রে, এটা ওয়েট এরিয়া। এইখানে স্নান করার জায়গা, শাওয়ার, আর এখানেও কিন্তু সব জেল, শাওয়ার জেল আর শ্যাম্পু দেওয়া আছে। লাঞ্চটা অর্ডার দিয়ে দিয়েছি, তো এখন পুল এরিয়াটাতে চলে এসেছি ঘোরার জন্য। রোদ কিন্তু করা আছে, কিন্তু সেরকম গরম লাগছে না এখানে এসে। তো দেখিয়ে দিচ্ছি পুলটা। অনেকেই নেমেছে এখন। আর এই যে এইগুলো হচ্ছে সব পুল ফেসিং রুম, আমরা এইদিকেই কোনো একটাতে আছি। আচ্ছা, এখানে অর্ডার দিলাম, যেহেতু বললাম স্ক্যান করে দেখে নিতে হচ্ছে, তো এই স্ক্যান করেই দেখে আপনাদেরকে জানাচ্ছি। আমরা অর্ডার দিয়েছি ফ্রাইড রাইস, বার্ন গার্লিক অনিয়ন, যেটা চিকেনের ফ্রাইড রাইস, সেটা দিয়েছি। এটার প্রাইস হচ্ছে 259। আর চিকেনে অর্ডার দিয়েছি চিকেন গ্রেভি, যেটা সেটা দিয়েছি বাটার চিকেন, সেটার প্রাইস হচ্ছে 359। আর নিয়েছি বাটার নান, সেটার প্রাইস হচ্ছে 79 করে। প্রাইসটা কিন্তু খুব একটা বেশি নয়, আমি ভেবেছিলাম হয়তো আরেকটু বেশি হবে, কিন্তু ঠিকই আছে। দারুণ দারুণ, মানে একটা হালকা টক ব্যাপার আছে, ভীষণ ভালো হয়েছে গ্রেভিটাও। দারুণ লাঞ্চ করলাম, এইবারে আমরা পুলে নামবো। এখন এই সুইমিং করে আমরা তারপরে যাব জগন্নাথ মন্দির। আপাতত যা প্ল্যান করেছি এই অবধি সাকসেসফুল। 4 ফিট ডিপ আছে। তৈরি হয়ে গেছি জগন্নাথ মন্দির যাওয়ার জন্য, ভীষণ এক্সাইটেড। রাস্তা দিয়ে তো দেখালাম, খুব সুন্দর লাগছিল মন্দিরটা। রওনা দিয়ে দিলাম। দীঘা স্টেশনটা পার করেই তার গায়ে কিন্তু এই মন্দিরটা তৈরি করেছে। তো পৌঁছে গেছি, এখানে পার্কিংয়ের ব্যবস্থাটা রয়েছে, তবে এখনও পার্কিং চার্জেস কিন্তু শুরু হয়নি। আচ্ছা, চটি রাখার এখানে ব্যবস্থা এইভাবেই যে যার মতন রেখে দিচ্ছে। তো এখন ঢুকি, কিন্তু গেটে লেখা আছে ভেতরে ব্যাগ নিয়ে যাওয়া নিষেধ। তো দেখা যাক আমার এই ব্যাগটা নিতে দেয় কি না। আমার এই ছোট পার্সটা অ্যালাউ করলো, কিন্তু বড় ব্যাগ থাকলে গেটে নিজের দায়িত্বে রেখে যেতে হচ্ছে। জগন্নাথ মন্দিরের আমি আলাদা করে একটা ব্লগ করেছি, আপনারা ইচ্ছুক থাকলে একবার দেখে নিতেই পারেন। এখানে আমি অল্প করে শেয়ার করছি মন্দিরটা, কারণ নালে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। এইখানে যজ্ঞটা হয়েছিল,
মন্দির উদ্বোধনের আগের দিন যে যজ্ঞটা করা হয়েছিল সেটা ঠিক এই জায়গাতেই হয়েছিল। চলুন তাহলে এবার ভেতরে যাই। দরজাটাও দেখুন, এন্ট্রি কি বিশাল একটা করেছে। দীঘায় ঘুরতে এসে এখন কিন্তু বেশ ভালোই লাগলো আমার। নতুন এই অ্যাট্রাকশনটা মন কেড়ে নেবেই। আর এত সুন্দর মন্দির হয়েছে সেটা বলে বোঝাতে পারছি না, নিজের চোখে না দেখলে বিশ্বাস করাটা অসম্ভব। দেখুন মন্দিরের চূড়ায় ধ্বজাটা কি সুন্দরই না লাগছে। মন্দিরের বর্ণনা যতই করি না কেন কম হবে, এত অদ্ভুত সুন্দর করেছে বলে বোঝাতে পারবো না। আর বিশাল আকার যাকে বলে। মেন মন্দিরের একদম কাছে এসে গেছি, এক্সাইটমেন্ট আরও বাড়ছে। জগন্নাথ দেবের মায়া প্রথম দেখা, তবে চোখে জল এনে দেবেই। এই যে কি মায়া বাঙালিরা কিন্তু বেশ ভালো বোঝে, যে কারণে আমরা ছুটে ছুটে যাই পুরীতে। তবে এখন মন খারাপ করলে দীঘাতে এসে জগন্নাথ দেবের দর্শন করতে পারি। পাথরের তৈরি আর নিম কাঠের তৈরি এই দুটো মূর্তি এখানে রাখা হয়েছে। মন্দিরের বাইরে অনেক দেবী দেবতার ছোট ছোট মন্দির করেছে, সেগুলোও কিন্তু দারুণ সুন্দর। সন্ধে হয়ে এসেছে, এখন আস্তে আস্তে করে লাইট জ্বলছে। তো লাইট জ্বলার অপেক্ষায় রয়েছি, পুরোপুরিভাবে লাইট জ্বলে গেলে তারপরেই যাব এখান থেকে। মানে এত সুন্দর অস্বাভাবিক মন্দির করেছে বলে বোঝাতে পারবো না। এবার আলোয় দেখুন মন্দিরটি, মানে মনে হচ্ছে যেন আরও প্রাণ এর মধ্যে চলে এসেছে মন্দিরে। এক্সিট যেই রাস্তাটা দিয়ে সেখান দিয়ে বেরোচ্ছি, আর যত বেরোচ্ছি মন্দিরের রূপ যেন আরও সুন্দর লাগছে। কিছু কিছু অ্যাঙ্গেল থেকে ছবি তুলেছি, সেগুলোও শেয়ার করছি আপনাদের সাথে। আর এইবারে বেরিয়ে পড়লাম, এখন একটু ওল্ড দীঘা সি বিচটা ঘুরে আসবো। দীঘায় আসলে ওল্ড দীঘা সি বিচটা আমার ভীষণ ভালো লাগে রাত্রিবেলার দিকে। পুরো রাস্তাটা সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে, মনে হচ্ছে যেন শীতকালের পার্ক স্ট্রিট। ভীষণ সুন্দর, রাস্তাঘাট পরিষ্কার। আর এই যে চলে এসেছি বিচে, সমুদ্রের ঢেউ দেখতে পাচ্ছেন, সাদা জল। প্রথমে ভাবছিলাম সাদা কেন, বুঝতে পারছিলাম না, তারপরে দেখলাম যে লাইট লাগিয়েছে এই রাস্তার ওই পার থেকে, লাইটটা এখানে পড়ছে খুব সুন্দর, যে কারণে মনে হচ্ছে ফেনা পুরো ভরে রয়েছে। তো ভালো এক্সপিরিয়েন্স এটা, এবারে নতুন দেখলাম। আর লাইট লাগানোর জন্য এখানে ছবিটাও ভালো আসবে। ওল্ড দীঘা সি বিচ থেকে টুকটাক কেনাকাটি করে এবারে হোটেলের দিকে ফিরছি। হোটেলে ফিরে এসেছি ডিনারটা অর্ডার দিয়ে, আর এবারে যাচ্ছি পুলের দিকটা। হালকা হালকা ডিম লাইট, একদম ভীষণ ভালো লাগছে, আর প্রচণ্ড হাওয়া। ডিনারে আমরা নিলাম কাঁকড়া ক্র্যাব কারি, এটা হচ্ছে ফ্রাইড রাইস, চিকেন ফ্রাইড রাইস, এটা গার্লিক চিকেন, এদিকে নান নেওয়া হয়েছে, আর স্যালাড আছে। লাঞ্চটা তো খুব ভালো করেছিলাম, সে কারণেই ডিনারটা এখানে করলাম। তো সকালবেলা ক্লিনিং প্রসেস চলছে, একদম কিন্তু টলটলে জলটা। যেমন কি আমি আগেই জানিয়েছি, এখানে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি। আর এই হোটেলের আমি একটা আলাদা করে ব্লগ করেছি,
সেটাতে পুরো ডিটেলস দেওয়া আছে, আমি এখানে অল্প অল্প করে দেখিয়ে দিচ্ছি। প্রচুর প্রচুর আইটেম খাওয়ার এখানে, ব্রেকফাস্টটাও দারুণ দারুণ যাকে বলে। ভিডিওটি কিন্তু আমি এখনই শেষ করছি না, কারণ আমরা এরপরে যাব মেরিন ড্রাইভ রোডটা ধরে তাজপুরের দিকে। তো দেখতে থাকুন আমার এই ভিডিওটি। হোটেলকে টাটা বাই বাই জানিয়ে চললাম এবারে তাজপুরের দিকে। নিউ দীঘাটা পার করে আমরা এবারে আসলাম ওল্ড দীঘায়। ওল্ড দীঘার এখানে নেহেরু মার্কেটটা আছে, সেটা একবার দেখে যাব। এখানে মাছের বাজারটা খুব ভালো থাকে, সেটা একবার ঘুরে যাব। তবে এখন মাছ ভালো পাবো না, ফ্রেশ পাবো না, কারণ মার্চ মাস থেকে জুন মাস অবধি পুরো মাছ ধরা বন্ধ থাকে, সে কারণে কিন্তু ফ্রেশ মাছটা পাওয়া যায় না। চিংড়ি কত গো? বড়টা 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 700, 600, 500। নেহেরু মার্কেটে তো মাছ সেরকম পেলাম না, তো এখন চলে যাচ্ছি শঙ্করপুর তাজপুর ওই দিকটাতে, মেরিন ড্রাইভ রোডটা ধরেই যাব। তো নামবো সেরকম না, কারণ ভালোই রোদ, একটু তাজপুরে নামবো, ওখানটা একটু বসার জায়গাও আছে। মেরিন ড্রাইভ রোডটা আপনাদের সাথে শেয়ার করছি। এই যে ওল্ড দীঘা পার্কিংটা, আর এখন KFC, ডমিনোস সবই আছে এখানে। এই যে বিচটা, কিন্তু আমরা চলে যাব এখান দিয়ে সোজা ওই সৈকতাবাস যেই হোটেলটা আছে ওর পাশের রাস্তাটা ধরবো, তাহলে একদম মেরিন ড্রাইভ রোডটা পেয়ে যাব। এই যে নীল নীল সাদা নীল যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওইটাই সৈকতাবাস। এই এখান থেকে রাইট সাইড নিলে পাবো। ওল্ড দীঘাতে কিন্তু এখন এই সৈকতাবাস হোটেলটা কিন্তু বেশ ভালো, কারণ সবকটা ব্যালকনির থেকে বিচ ভিউটা, মানে পুরো সমুদ্রটা দেখা যায়। এই যে এটা হচ্ছে সৈকতাবাস, এটা আগে গভর্নমেন্ট ছিল, গভর্নমেন্ট হোটেল ছিল, কিন্তু এখন এটা প্রাইভেট হোটেল। এই যে সৈকতাবাস, আর এই রুমগুলো এদের সবকটা ব্যালকনি কিন্তু এই দিকে দেখতেই পাচ্ছেন, একদম সোজা বিচ, যার জন্য বললাম এখন এটা বেস্ট ভিউ হোটেল। এই এটা ধরেই চলে যাব আমরা সোজা, যেইভাবে রাস্তাটা ঘুরছে, আর মেরিন ড্রাইভ রোডটা পাবো। এইখানে বিচটা কিন্তু নতুন করেছে, আমরা এটা আগেও দেখিনি, এবারে দেখছি। সিগেলের পাশ থেকেই এই রাস্তাটা খুব সুন্দর করেছে, এখানেও বসে থাকার জায়গা করেছে, একটা ভিউ পয়েন্ট। আমি এটা একদিন ভিডিওতে দেখছিলাম, তখন লোকেট করতে পারছিলাম না জায়গাটা কোনটা, তবে এখন বুঝলাম এই জায়গাতে। এখানে মার্কেট এরিয়াও করে দিয়েছে, অনেকেই এখানে শপিং করতেও আসতে পারবে। তার মানে দারুণ বিচ, দারুণ বিচ। এখানে তার মানে এখন স্নান করার বেশ ভালো জায়গা। এখানে কোনো বোল্ডারও লাগানো নেই, আর সমুদ্র অনেক দূরে। এখান থেকে যতটা পারছি শেয়ার করছি। এই যে সমুদ্র, এখান দিয়েও হেঁটে যাওয়া দারুণ লাগবে। We began to feel the fire. We rise like tall buildings as the আচ্ছা, এই রাস্তাটা সোজা ঢুকলো মোহনা। আমরা চলে এসেছি মোহনায়। মোহনায় কিন্তু একটু মাছ দেখতে পাচ্ছি, এইগুলো শুটকি মাছ, আর এই যে এদিকে গলদা চিংড়ি বেশ বড়। এগুলো এই যে দেশি কাঁকড়া 600 টাকা কেজি। এই সমুদ্রের কাঁকড়া, পমফ্রেট মাছ, ভেটকি মাছ, আর এই যে গলদা চিংড়ির সাইজ দেখুন বেশ বড়, 1800 টাকা কেজি। কাঁকড়া বড় বলতে কত বড় পাওয়া যাবে? এটা নীলটা নীল
হ্যাঁ আমি এনে দিচ্ছি। কত করে? ওটা লেগে যাবে 1200 টাকা কিলো, এক নম্বর মাল। আর এই যে এখান থেকে সমুদ্রটা এখন দেখা যাচ্ছে। এই যে সামনে, ওই সামনেটা চলে যাওয়া যাবে, তবে এত গরম আর যেতে ইচ্ছে যাচ্ছে না। মোহনার বাজারে চলে এসেছি, প্রচণ্ড রোদ, তো মোহনা বিচের দিকে যেতে পারলাম না রোদের জন্য, তো একটু মাছ বাজারটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। ইলিশ মাছের শুটকি, এগুলো চিংড়ি মাছ, এটা পমফ্লেটের শুটকি। এই ইলিশ মাছের কি দাম দাদা? শুকনো এগুলো? এটা 1200 টাকা কিলো। 1200 টাকা কিলো। প্রচুর ভ্যারাইটি, প্রচুর। বিশাল বড় বড় পমফ্লেট। এই পমফ্লেট গুলো একটা কত কিলো হবে দাদা? ওটা 1 কিলো। বাবা, 1-1.5 কিলো ওজনের পমফ্লেট মাছ। কি দাম এগুলো? কি দাম? এটা 1400 টাকা। 1400 টাকা কেজি। আর এই যে ইলিশ মাছ, এটা ত্রাণ শিবির, মাল্টিপারপাস রেস্কিউ শেল্টার, গোবিন্দ বসন, রামনগর। এই আমরা উঠে গেলাম দীঘা রোডে, আর এই গেটটা দেখতে পাবো, তার আগেই একটা রাইট সাইডে রাস্তা চলে যায়, সেটা ধরবো। এই যে ডান দিকের রাস্তাটা, এইটাই হচ্ছে মেরিন ড্রাইভ রোড। এই যে লেখা আছে মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর, সব এখান থেকে পরপর পড়বে। আর দীঘা গেটটা ওই সামনে আমি একটু দেখতে পাচ্ছি, নীল কালার, এই যে দেখতে পাচ্ছেন হতে পারে গাছের পেছনে, এই যে দীঘা গেটটা। আর আমরা এই রাস্তাটা ধরে যাচ্ছি, একটু পরে বিচটা একদম সাথে সাথে যাবে রাস্তা, সেটা শেয়ার করবে তখন। প্রথমে পড়বে শঙ্করপুর, আমরা এই নায়াকালী ব্রিজটা ধরে চলে যাব। পুরোটাই কিন্তু গুগল ম্যাপের হেল্প নিয়ে যাচ্ছি, আপনারাও গেলে গুগল ম্যাপের হেল্প নিয়ে নিতে পারেন। As the chemicals they take us higher, the night's young. এই আমরা পৌঁছে গেছি শঙ্করপুর বিচ, কিন্তু নামবো না আমরা। এই এখানটাতে বিচটা খুব সুন্দর করেছে, প্রতিবারই এখানে সমুদ্রের একটা দাপটের জন্য নষ্ট হয়ে যায়, কিন্তু আবার সেই মেনটেন করে। যাই হোক, পার্কিংটাও এখানেই আছে, কিন্তু আমরা এই সোজা রাস্তাটা ধরে চলে যাব, আর ডান দিকে সমুদ্রকে রেখে আমরা এগিয়ে যাচ্ছি তাজপুরের দিকে। এই রাস্তাগুলো মোটামুটি প্রতি বছরই নষ্ট হয়ে যায়, সমুদ্রের জল একদম এই রাস্তার এই বাদিকে চলে আসে, ডান দিক থেকে সমুদ্র, ওখান থেকে চলে এসে বাদিকে অনেকগুলো গ্রাম ভাসিয়ে দেয়। এটা প্রতি বছরই শুনি বর্ষায়। তো যাই হোক, আবার রাস্তা নতুন বানিয়েছে দেখছি। এই যে দেখুন সমুদ্রটা এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে, খুব সুন্দর। আর বাদিকে এখন অনেক হোটেল করেছে, থাকার জায়গা প্রচুর আছে। এই চাঁদার উৎপাত, এই উৎপাতের আর শেষ নেই। রাস্তায় যে কত জায়গায় এই চাঁদা এদের থাকে বুঝতে পারি না।
ঘেরা রাস্তা। এই বিচে ঢুকে গেছি, তাজপুর বিচ। জলটা আগে অনেক দূরে ছিল, তবে এবারেও দূরেই আছে। বিচের ওপরেই এই কয়েকটা রেস্টুরেন্ট যেখানে খাবার পেয়ে যাবেন। আমরা এই রেস্টুরেন্টগুলোর থেকে একটু চা খেয়ে নিলাম। আর এই পুরো এরিয়াটাই হচ্ছে পার্কিং এরিয়া। এখানে একটা পে অ্যান্ড ইউজ টয়লেট আছে, আর এই সোজা এদিকটাতে হচ্ছে বিচটা। তাজপুর বিচ এখন কিন্তু আরও সুন্দর হয়ে উঠেছে। জলটা এখন দূরে আছে, কিন্তু এই সামনে অবধি চলে আসে, ভেজা ভেজা আছে। আর এইদিকে জল এখনো জমে, পরিষ্কার বিচ। এখানে এসে কিন্তু ভালো টাইম পাস করা যায়। দীঘাটা এখন যেহেতু প্রচণ্ড ভিড় হয়ে গেছে, যারা একটু নিরিবিলি পছন্দ করেন তারা কিন্তু এই তাজপুরে এসে থাকতে পারেন। জল জমার এই উল্টো দিকটা দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে মন্দারমণি। মন্দারমণির সি বিচটা ওখানেই। আর এই পার্কটাও তো খুব সুন্দর করেছে। বিকেলবেলা এখানে বসে থেকেও টাইমটা কিন্তু বেশ ভালো পাস হবে। তাজপুরকে টাটা বাই বাই জানিয়ে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটিকে। আবার দেখা হবে আর একটা ব্লগে।